হ্যালো স্টুডেন্ট, কেমন আছো তোমরা? আমি তোমাদের ফিজিক্সের পদার্থবিদ্যার শিক্ষক স্টাডিয়ার গ্রুপের প্রিয় নাগা। নতুন করে বলার কিছুই নেই, তবুও আর একবার রিপিট করছি যে স্টাডিয়ার গ্রুপকে বেশি বেশি করে তোমরা দেখো, ভিডিও কন্টেন্টগুলি দেখো। আমার মতো আরও এক্সপিরিয়েন্স টিচারদের ভিডিওগুলি এখানে ফ্রি এবং প্রিমিয়াম কোয়ালিটির পেয়ে যাবে এবং রিলায়েবল প্রাইসে। এদের নিজস্ব অ্যাপ আছে, ওয়েবসাইট আছে, ফলো করো। ঠিক আছে, প্রচুর প্রচুর লাইক শেয়ার করো আর বন্ধু বান্ধবদের মধ্যে ছড়িয়ে দাও। ঠিক আছে, এখান থেকে অনেক এক্সপিরিয়েন্স তোমরা গেইন করতে পারবে। যারা নতুন করে বলছি না, তাও যারা ডাব্লিউবি, জেই, আইআইটি এবং নিটের প্রিপারেশন নিচ্ছ, তারা তো আরও বেশি করে এই ভিডিওগুলি বেশি বেশি করে দেখো। ঠিক আছে, শেয়ার করো আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে একদমই ভুলবে না। ঠিক আছে, তো আজকে আমার পদার্থবিদ্যার যে টপিকটা থাকবে সেটা হচ্ছে আধানে স্থির তড়িতের একক। আমি এটা বলার আগে প্রিভিয়াস লেকচার আমার যা ছিল সেটা নিয়ে কথা বলবো। প্রিভিয়াস লেকচারে আমি পড়িয়েছিলাম কুলম্বের সূত্রটা দেখিয়েছিলাম, এসআই বায়ু মাধ্যমে দেখিয়েছিলাম। বায়ু মাধ্যমে কুলম্বের সূত্র কী ছিল, এসআই পদ্ধতিতে, সিজিএস পদ্ধতিতে বায়ু মাধ্যমে কি করেছিল। ঠিক আছে, তার একক মাত্রা নির্ণয়। আর তার সাথে কি দেখিয়েছিলাম, পরাবৈদ্যুতিক ধ্রুবক সম্বন্ধে বিস্তারিত আলোচনা করেছিলাম। তোমরা যারা নতুন দেখছো, আজকে প্রথম দেখছো আমার ভিডিওটা, তারা অবশ্যই আমার ক্লাসটি, প্রিভিয়াস যে ক্লাসগুলি হয়েছে সেগুলি অবশ্যই ফলো করবে, নাহলে হঠাৎ করে মাঝখান থেকে কিছু বুঝতে পারবে না। ঠিক আছে, হঠাৎ করে কোনো জিনিস শুরু করলে কি হয়, তোমাকে তো ব্যাক জিনিসটা জানতে হয়। ঠিক আছে, কোনো জিনিস শিখবে যখন, তার বেসটা অবশ্যই দরকার, কারণ এই সব জিনিসগুলো পরবর্তীকালে তোমরা ডাব্লিউবি, জেই বা নিট তোমরা কিসের জন্য দেবে? তো মানে ডাব্লিউবি, জেই বা আইআইটির জন্য কেন প্রিপারেশন নেবে? তোমরা নিশ্চয়ই ইঞ্জিনিয়ারিং লেভেলের দিকে যাবে বলে তার জন্যই সিদ্ধান্ত নিয়েছো। ঠিক আছে, এখন থেকে মনস্থির নিচ্ছ যে আমি সেই লেভেলে প্রিপারেশন নেব। তো সেই লেভেলে প্রিপারেশন নিতে গেলে তোমার বেসকে খুব সুন্দর করে ক্লিয়ার রাখতে হবে, কারণ প্রতিটা জিনিস ইঞ্জিনিয়ারিং স্টেপে, প্রতিটা জিনিস আমি তোমাকে চ্যাপ্টারগুলো বলে যাচ্ছি, নোট ডাউন করবে। বেসিক থার্মোডাইনামিক্স, সিম্পল মেকানিজম, ঠিক আছে, ডিজাইন অফ মেশিন, ডায়নামিক্স অফ মেশিন, এত ভারী ভারী যে কথাগুলো বলছি এই প্রতিটা জায়গায় পাবে। ইলেকট্রিক্যাল মেশিন, ঠিক আছে, 8085 মাইক্রোপ্রসেসর, আর তার সঙ্গে সার্কিট থিওরি অলসো। ঠিক আছে, আমি নিজেও ইঞ্জিনিয়ার, তো এই সম্বন্ধে আমি তোমাদেরকে বিস্তারিত, আরও তোমরা আমাকে এনকারেজ করো। ঠিক আছে, তোমাদেরকে আরও ডিটেলিং আমি বিস্তারিত জানাবো আমি কিভাবে ক্র্যাক করেছি ডাব্লিউবি, জেই, বা কীরকম করে আমার পাস আউট বা আমার বিটেকের জার্নি, সব কিছুটাই তোমাদের সাথে শেয়ার করব। ঠিক আছে, তোমরা জাস্ট আমাকে মোটিভেশন করো, বেশি বেশি করে শেয়ার করো, লাইক করো। ঠিক আছে, আর আমার ভিডিওটা অবশ্যই সাবস্ক্রিপশন নিতেও ভুলবে না, করতেও ভুলবে না। ঠিক আছে, চলো আজকে বেশি কথা না বাড়িয়ে আমি মেন আমার যে টপিকটা আছে, আধানের স্থির তড়িতের একক, মানে আধানের স্থির তড়িতের একক হচ্ছে একক আধানে, আমি এখানে মেনশন করে দিচ্ছি। ঠিক আছে, ঠিক আছে, তোমরা নোট ডাউন করবে অবশ্যই। ঠিক আছে, কারণ নোট ডাউন না করলে আমি যে কন্টেন্টটা তোমাকে বুঝিয়ে যাচ্ছি, তুমি বিষয়টা পরবর্তীকালে স্কিপ হয়ে যাবে, মাথা থেকে আউট হয়ে যাবে, তুমি বুঝতে পারবে না যে স্যার কি বলে গেল বা দাদা কি বললো। ঠিক আছে, আমি একদমই কনফিউজ হয়ে যাবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমি সবসময় তোমাকে প্রেফার করব কি তুমি অ্যাজ এ নোট হিসাবে লিখতে থাকো। দিস ইজ নট এ নোট। ঠিক আছে, অনলি তোমার কনসেপ্ট ক্লিয়ার করার জন্য আমি কন্টেন্টটাকে এক্সপ্লেন করছি। আদারওয়াইজ তুমি যেভাবে পারো সেভাবে লেখো। আমার ভিডিও ডেসক্রিপশন বক্সেও তুমি আমার কন্টেন্টগুলো পেয়ে যাবে, চিন্তার কোনো কারণ নেই। যদি নাও লিখে থাকো কোনো অসুবিধা নেই। সিজিএস পদ্ধতিতে থেকে আমি স্টার্ট করব। সিজিএস পদ্ধতিতে বায়ু মাধ্যমে কি হবে, বায়ু মাধ্যমে অবশ্যই মেনশন করবে। বায়ু মাধ্যমে প্রথমে ইকুয়েশনটা লিখবো, তারপরে সংজ্ঞা দেবো। ঠিক আছে, প্রথমে ইকুয়েশন থেকে বুঝবো, কোনো জিনিসকে প্রথমে ইকুয়েশন করব, তারপরে সংজ্ঞা দেবো। ঠিক আছে, বায়ু মাধ্যমে তাহলে কি হচ্ছে, ইকুয়েশনটা লিখবে এফ ইজুকাল টু Q1 Q2 বাই আর স্কোয়ার। ঠিক আছে, সিজিএস পদ্ধতিতে এটাই ছিল 1 নম্বর সমীকরণ। ঠিক আছে, মার্ক করবে 1 নম্বর সমীকরণ দিয়ে সিজিএস পদ্ধতিতে। ঠিক আছে, কুলম্বের সূত্র বায়ু মাধ্যমে দেখে নাও, এফ ইজুকাল টু, যারা আগের দিনকে ক্লাস করেছো অবশ্যই তারা বুঝতে পারবে বিষয়টা কোথা থেকে এলো, নাহলে হঠাৎ করে যারা ক্লাস করছো তারা বুঝতে পারবে না। ইফ মানে যদি, আমি এখানে ইফ কন্ডিশন লাগাচ্ছি। ঠিক আছে, ইফ
কিউ কিউ ওয়ান ইজুকাল টু কিউ টু আমি বলছি, ঠিক আছে, ইজুকাল টু যদি কিউ হয়, ঠিক আছে, এটা আমি ধরে নিচ্ছি, ধরতেও পারো, ধরিলাম কোনো জিনিসকে ম্যাথে যেরকমটা করে, ঠিক আছে, ধরে নাও যে কিউ ওয়ান আর কিউ টু হচ্ছে ইজুকাল টু কিউ আধান, ঠিক আছে, কিউ পরিমাণ আধান দিচ্ছে, ঠিক আছে, তাদের দুজনের মধ্যে ডিস্টেন্স আর ইকুয়াল টু বলা আছে 1 সেন্টিমিটার, আর ইকুয়াল টু আমি বলছি 1 সেন্টিমিটার, ঠিক আছে, 1 সেন্টিমিটার, আর এফ ইজুকাল টু আমি বলছি 1 ডাইন। যেহেতু সিজিএস পদ্ধতিতে ওই জন্য আমি ডাইন ইউজ করছি, এককটা সবসময় একক মাত্রা সবসময় কোন পদ্ধতিতে আছে সেই কন্ডিশন দেখেই কিন্তু তোমরা ফলো করবে, ঠিক আছে, যেহেতু সিজিএস পদ্ধতি তাই জন্য আমি এখানে ডাইন ইউজ করছি, ঠিক আছে। তো এই সিধা জিনিস, এই মানগুলো আমি শুধু 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই, ঠিক আছে, 1 নম্বর সমীকরণে আমি আর এই কথাটা বিস্তারিত বলছি না, 1 নম্বর সমীকরণে তুমি মানটা বসাবে আর তারপরে কি হবে ইকুয়েশনটা আসছে সেটা দেখো। কি আসছে তাহলে মানটা বসালে ওই ইকুয়েশনে, অর 1 ইজুকাল টু, যেহেতু আমি কিউ ওয়ান কিউ টুকে কী বলেছিলাম, তাহলে কিউ ইন্টু কিউ, ঠিক আছে, ডিভাইডেড বাই আর এর মান কত বলেছি, আর এর মান বলা আছে 1, ঠিক আছে, তাহলে শুধু হচ্ছে কিউ স্কোয়ার, তার মানে কিউকে এই চিহ্নটা দিতে পারি বায়ের বদলে, ঠিক আছে, তার মানে কিউ স্কোয়ার ইজুকাল টু 1 আর কিউ ইজুকাল টু প্লাস মাইনাস 1, ওকে, এটাই হবে সিজিএস পদ্ধতিতে আধানের স্থির তড়িৎ একক, মানে একক আধানের স্থির তড়িৎ, ঠিক আছে। এক্ষেত্রে আমি সংজ্ঞার ক্ষেত্রে কি লিখতে পারি, সংজ্ঞাটা আমি আর এখানে এক্সপ্লেন করছি না, মানে লিখে দিচ্ছি না, এক্সপ্লেন করছি না, বুঝিয়ে দিচ্ছি সংজ্ঞাটা কি করে হবে, ঠিক আছে। এবার সংজ্ঞাটা কি করবে, দুটি সমজাতীয় আধান, মানে ধরো ওই যে বললাম কিউ ওয়ান কিউ টু, তোমাকে আগের দিনকে বলেছি দুটি সমজাতীয় আধান, কিউ ওয়ান সমজাতীয় বলে দিচ্ছে, ঠিক আছে, আর একটা হচ্ছে কিউ টু, কিউ ওয়ান আর কিউ টু দুটি সমজাতীয় আধান, এক সেকেন্ড, ঠিক আছে, দুটি সমজাতীয় আধান যাদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে কি বলেছি আর, ঠিক আছে। তো দুটি সমজাতীয় আধানকে আর এর মানটা আমি কি বলেছি 1 সেন্টিমিটার, তাহলে কি বলবো, তাহলে এখানে কি সংজ্ঞায় লিখবো, যে দুটি সমজাতীয় আধান পরস্পরের থেকে 1 সেন্টিমিটার দূরে বা দূরত্বে থেকে এক ডাইন বল প্রয়োগ করলে, এক ডাইন শুধু বল প্রয়োগ করলে বলবো, ঠিক আছে, সেটা বিকর্ষণ, সমজাতীয় আধান যেহেতু বলছি, দুটি সমজাতীয় আধান বলছি, তাহলে কি বল ইউজ হবে, বিকর্ষণ বল, সমজাতীয় আধান পরস্পরকে কি করবে, বিকর্ষণ করবে, তাই তো, তাহলে বিকর্ষণ বলও বলতে পারো কিংবা বলও বলতে পারো, বিকর্ষণ বল লিখে দাও, বিকর্ষণ বল, তাহলে কি বললাম, দুটি সমজাতীয় আধান, ঠিক আছে, আর এর মানটা কত বলা হয়েছে 1 সেন্টিমিটার, তাহলে 1 সেন্টিমিটার দূরত্বে থেকে এক ডাইন বল, বিকর্ষণ বল, ঠিক আছে, প্রয়োগ করে সেই আধানকে আমরা কি বলবো, একক আধান বলবো, সেই আধানকে কি বলবো আমরা, একক আধান বলবো। এটা আমরা কি দেখলাম, সিজিএস পদ্ধতিতে দেখলাম, এবার এসআই পদ্ধতিতে দেখবো, ঠিক আছে। তাহলে তোমরা সকলে বুঝতে পেরেছো যে একক আধানের ক্ষেত্রে তাহলে কি করে তার সংজ্ঞা কি করে লিখতে হয়, প্রথমে ইকুয়েশনটা লিখবো, তারপরে তার সংজ্ঞাটা আরো ভালো করে বুঝতে পারবে, নাহলে সংজ্ঞাটা হয়তো পড়তে বা মুখস্থ করতে কিছুটা অসুবিধা হয়ে যেতে পারে, ঠিক আছে। তার জন্য আমি ইকুয়েশনটা প্রথমে করলাম, ইকুয়েশনের মানগুলো তোমরা দেখতে পেলে কিরকম করে ধরলাম, ঠিক আছে, তারপরে আমি সেটার এক্সপ্লেন করে সংজ্ঞাটা ইকুয়েশন থেকে সংজ্ঞার এক্সপ্লেন করে দিলাম, ঠিক আছে। এইভাবে মনে রাখার চেষ্টা করবে, সমস্ত জিনিসকে একটা লজিকে বোঝার চেষ্টা করো, ঠিক আছে। মুখস্থ গতানুগতিক পদ্ধতিতে মুখস্থ করতে যাবে যে স্যার এরকম বলছিল, বা স্কুলের স্যার এরকম বলছিল, বা টিউশনির স্যার এরকম বলছিল, ঠিক আছে, সবার পদ্ধতি আলাদা হয়, সবার পড়ানো বা লেকচারের পদ্ধতি কিন্তু আলাদা হয়, সবাই একই রকমভাবে লেকচার দেয় সেরকমটা নয় কিন্তু, ঠিক আছে। তো তোমার যেটা, তুমি যে পদ্ধতিতে মনে হয়, আমার মনে হয় তুমি আগে লজিকটা বোঝো, তারপরে তুমি তার বিস্তারিত আলোচনায় আসো। তুমি প্রথমে কি সংজ্ঞা পড়তে গেলে কি হবে, কোথা থেকে এলো রে 1 সেন্টিমিটার, কোথা থেকে এক ডাইন বলটা এলো,
ঠিক আছে, আমি তো স্যার কিছুই বুঝতে পারছি না, কিন্তু আমি তোমাকে এক্সপ্লেন করে বুঝিয়েছি, তুমি ভালো করে যদি না বুঝতে পারো আমার ভিডিওটি বারবার পজ করে দেখো, ঠিক আছে, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। যাই হোক, এরপরে এসআই পদ্ধতিতে দেখে নেব। এক সেকেন্ড, আমার হাতের লেখা না ভালো হলে একটু ইরিটেটিং লাগে, সেখানে কিছু করার নেই, ছেলেমেয়েরাও না বুঝতে পারলে জিনিসটা। এসআই পদ্ধতিতে এসআই ইউনিটের ক্ষেত্রে আমি দেখব এরপর, ঠিক আছে। তাহলে সিজিএস ইউনিটের ক্ষেত্রে আমি দেখেছিলাম, এবার হচ্ছে এসআই ইউনিটের ক্ষেত্রে আমার কুলম্বের সূত্রটা আগে লিখে ফেলবো। এফ ইজিক্যাল টু 1/4πε0 বায়ু মাধ্যমে বলেইছি প্রথমে, ঠিক আছে, 1/4π, ঠিক আছে, ε0 Q1 Q2 ডিভাইডেড বাই R স্কোয়ার, ঠিক আছে। এটা কি 2 নম্বর ইকুয়েশন ছিল, তাই না? কুলম্বের সূত্রে আমরা কি দেখেছি, এটাই তো ছিল, তাই তো। বায়ু মাধ্যমে কুলম্বের সূত্র এসআই পদ্ধতিতে এটাই লিখেছিলাম, ভালো করে প্রিভিয়াস ভিডিওটা দেখো, সেখানে কি লিখেছিলাম, ঠিক আছে। তারপরে বিস্তারিত আমি আলোচনা করে দিচ্ছি, চিন্তার কোনো কারণ নেই, কারণ আমি কোনো বিষয়কে ছেড়ে যাব না, আর তোমাদেরকে আমার মানে ভালো মতো করে বুঝিয়ে দেওয়াটাই আমার হচ্ছে কর্তব্য বা কাজ, ঠিক আছে। তো আমি এটা যদি না ভালো করে কাজ করি, তাহলে তোমরা নিশ্চয়ই পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে না, আর ভালো রেজাল্ট না করতে পারলে এখানে আমার নাম খারাপ হয়ে যাবে, প্রিয় তো ভালো পড়াতে পারেনি, তাই না, প্রিয় স্যার ভালো পড়ায় না, হ্যাঁ, এটা একটা ব্যাপার, ভালো বোঝাতে পারে না, এই জিনিসটা সবসময় ফলো করবে। তাই জন্য আমি বারবারই বলি আমাকে ভালো করে ফলো করতে হবে, আমি কীরকম টেকনিকে পড়াচ্ছি বা দেখাচ্ছি তোমাকে, ঠিক আছে। তো এখান থেকে আমি কি করব, একই রকমভাবে Q1 Q2 শেষ হচ্ছে, এখান থেকে আমি একই রকমভাবে কি করব, সিজিএস পদ্ধতির ক্ষেত্রে কি করেছিলাম, ঠিক আছে, সেই একই রকমভাবে Q1 Q2 ইকুয়াল টু আমি বলতে পারি আমি মানে বলতে পারি না, ধরে নিলাম, ঠিক আছে, Q, আর এখানে আর এর মানটা দেখে নেবো, আর এর মানটা ঠিক একই রকমভাবে 1 কি হবে, যেহেতু এসআই পদ্ধতি তাহলে এখানে সেন্টিমিটার নিশ্চয়ই হবে না, এখানে মিটার হবে। ইউনিটগুলো ভালো করে বোঝার চেষ্টা করবে, বারবার বলছি ইউনিটগুলো ভালো করে বোঝার চেষ্টা করবে। আমি তোমাদেরকে একটা ইউনিটের এসআই পদ্ধতি আর সিজিএস পদ্ধতিতে ইউনিটের একটা পুরো ম্যাপ দিয়ে দেবো, মানে সেখানে তোমার মানে ম্যাপিংটা এইভাবে মানে করা থাকবে যে সিজিএস পদ্ধতিতে ইউনিট কি আছে, একক কি আছে, মাত্রা কি আছে, সেটা আমি ছক আকারে অবভিয়াসলি তোমাদেরকে প্রোভাইড করব, ঠিক আছে। তো সেই বিষয়টা তোমরা একটু দেখে বা বিষয়টা বুঝে নেবে। তাহলে এফ ইকুয়াল টু, আমি যদি এক্ষেত্রেও 1 বলি, ঠিক আছে, এক্ষেত্রে কি হবে 1 নিউটন বলি, ঠিক আছে। তো যদি বলে দিই 1 নিউটন, তাহলে কি কিউ এর মানটা কি 1 হবে? তোমরা সবাই বলো আগে প্রথমে, কিউ এর মানটা কি 1 হবে? আমি যদি এখানে 1 বলে দিই, কখনোই কিউ এর মানটা ±1 হবে না, এক্ষেত্রে ভালো করে মাথায় রাখার চেষ্টা করো, হবে না। এটা করলে এফ এর মান যদি আমি 1 নিউটন পুট করি এখানে, ঠিক আছে, তাহলে এফ এর মান এখানে আমাকে কি পুট করতে হবে ভালো করে বোঝার চেষ্টা করো। আমি বলেছিলাম এফ এর মানটা 9 × 10⁹ নিউটন পুট করতে হবে, 9 × 10⁹ নিউটন তোমাকে পুট করতে হবে। আর এপসিলনের মান কত, 1/4πε, আগের দিনকে বলেছিলাম, তোমরা নোট ডাউন করেছো, আর এইটা কিন্তু মুখে মুখে বলতে হবে, 1/4πε0 এর মান কিন্তু মুখে মুখে বলতে হবে। 9 × 10⁻, একই 10⁹ নিউটন মিটার স্কোয়ার, আর কি কুলম টু দি পাওয়ার -2, তাই তো। এই মানটি ভালো করে মুখস্থ রাখতে হবে, আর না হলে কোনো রকম ওই ইকুয়েশনে কোনো রকম না হলে কাজ করতে পারবে না, ইকুয়েশন করতে পারবে না, ঠিক আছে। আমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, এক্ষেত্রে কিন্তু 1 নিউটন যদি আমি এফ এর মানটা নিই, তাহলে কিউ এর মান কখনোই আমি ±1 আনতে পারবো না। তার জন্য আমি এফ এর মানটা কত নিয়েছি, ঠিক আছে, এফ এর মানটা নিয়েছি 9 × 10⁻9 নিয়েছি, ঠিক আছে। এবার দেখো
যদি এইটা মানগুলো যদি এই ইকুয়েশনটায় পুট করো, কোন ইকুয়েশনটা, এই ইকুয়েশনটা পুট করো। এবার দাঁড়াও, ইকুয়েশনটা আমি লিখছি মানগুলো পুট করে, ওয়েট, ঠিক আছে। মানগুলো শুধু পুট করব, তাই তো। মানগুলো পুট করলে কি হচ্ছে তা সেই বিষয়টা দেখো। তাহলে তোমরা এখানে বলবে 2 নম্বর সমীকরণে তাহলে মান বসিয়ে পাই, তাই তো। 2 নম্বর সমীকরণে আমি মানটা বসিয়ে পাই, তাহলে অর আমি দিয়ে দিলাম, অর 9 ইন্টু 10⁹ ইজ ইকুয়াল টু 9 ইন্টু 10⁹ ইন্টু দুটো কিউ বলেছিলাম, ঠিক আছে। আর আর এর মানটা কি, ডিভাইডেড বাই 1 স্কোয়ার, তাই তো। এখান থেকে তুমি কাটাকাটি করো, এটা বাচ্চা ছেলের জিনিস, সবাই কাটাকাটি করতে জানে, ঠিক আছে। ম্যাথ ক্লাসে করে এসছো, আমি অবভিয়াসলি এখানে শেখাবো না কি করে কাটাকাটি করতে হয়। তো এখান থেকে করবে, ঠিক আছে। আর কিউ এর ওপর থেকে স্কোয়ারটা তুললে রুট হয়ে যাবে, সেক্ষেত্রে প্লাস মাইনাস 1 এসে যাবে। তো এখান থেকে সেই একই রকমভাবে আমি সংজ্ঞাটাই কি লিখব, যে এসআই পদ্ধতিতে বায়ু মাধ্যমে দুটি সমজাতীয় আধানকে, ঠিক আছে, 1 মিটার দূরত্বে থেকে যদি 9 ইন্টু 10⁹9, ঠিক আছে, নিউটন বিকর্ষণ বল, ঠিক আছে, মানে যে বিকর্ষণ বলটা তোমাকে হচ্ছে প্রয়োগ হবে বা প্রয়োগ করছে, ঠিক আছে, সেটাই হচ্ছে একক আধান, সেটাই হচ্ছে একক আধান। তো তোমরা সংজ্ঞা আকারে এটাকে লিখে রাখতে পারো। এরপরে আমি এই চলে যাব আমার পরের টপিকে, সেটা হচ্ছে কুলম্বের ভেক্টর রূপে। কুলম্বের ভেক্টর রূপে আমি চলে যাব। কুলম্বের ভেক্টর রূপে যাওয়ার আগে কুলম্বের ভেক্টর রূপে না একটা ভালো ফান্ডা আছে, সেটা হচ্ছে ছবি, ঠিক আছে। কুলম্বের ভেক্টর রূপে যাওয়ার আগে আমাকে ছবিটা ভালো করে বুঝতে হবে, কুলম্বের ভেক্টর রূপে ছবিটা কি আছে, তবেই আমি ইকুয়েশন করতে পারবো, আদারওয়াইজ নয়। দুটো পদ্ধতিতেই দেখাবো, ঠিক আছে, পরস্পর, আর তাদের মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়া দেখাবো অবভিয়াসলি। তো আমি এখানে আগে ছবিটা ড্র করে নেব। প্রথমে ছবিটা কি আছে, দুটো মাধ্যম নিলাম, Q1 আর Q2, দুটো বিন্দু, ঠিক আছে, Q1 অ্যান্ড Q2, হ্যাঁ, দুটো বিন্দু Q1 এবং Q2, দুটো বিন্দু নিয়েছি, তাই তো। এদের মধ্যে বলা আছে যে যদি Q1 আধানের সাপেক্ষে, মানে Q1 আধানের সাপেক্ষে বলছে Q2-র দূরত্ব হচ্ছে R12, ঠিক আছে, আর Q2 সাপেক্ষে Q1 এর দূরত্ব হচ্ছে R21। এই বিষয়টা কি বললাম বুঝতে পারছি না, আবার বোঝো। এখানে দূরত্বটা কিভাবে বলা আছে, দূরত্বটা কিভাবে বলা আছে সেটা আগে বোঝার চেষ্টা করো। এখানে বলা আছে দুটি আধান বলা আছে, Q1 আর Q2। তাহলে Q1 এর সাপেক্ষে Q1 আধানের সাপেক্ষে Q2-র দূরত্ব বলা আছে R12, ঠিক আছে, আর Q2-র সাপেক্ষে Q1 এর দূরত্ব বলা আছে R21, তাই তো। তো এখান থেকে আমি সিধা ইকুয়েশনে আসবো, এসআই পদ্ধতিতে করব, এটা এসআই পদ্ধতিতে হবে, এসআই ইউনিট। এসআই ইউনিটে তাহলে ইকুয়েশন কি আছে সেটা লিখে নেব, F = 1/4πε0 বায়ু মাধ্যমে, ঠিক আছে, Q1 Q2 ডিভাইডেড বাই R²। ঠিক আছে, এখানে ওই যে বললাম যে ওই জিনিসগুলো তোমাকে লিখতে হবে, যে Q1 এর আমি এত লিখছি না বিস্তারিত, কারণ আমি আমার ডেসক্রিপশন বক্সে, ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা হচ্ছে পিডিএফটা পেয়ে যাবে, ঠিক আছে, সেখানে দেখতে পারো, তোমরা যে বই ফলো করছো সেখানে দেখতে পারো, ঠিক আছে। সেখানে অবশ্য অনেক হিজিবিজি বিস্তারিত লেখা আছে, ঠিক আছে, হয়তো মাথায় ঢুকবে না, কিন্তু তোমাকে এখানে পরীক্ষার খাতায় কিন্তু লিখতে হবে, ঠিক আছে, যে R12 হলো
R12 হলো Q1 আধানের সাপেক্ষে Q2 দূরত্ব, Q2 আধানের দূরত্ব, এটা তোমাকে বলতে হবে। আর R21 হলো, ঠিক আছে, Q2 আধানের সাপেক্ষে Q1 এর দূরত্ব। এগুলি মেনশন করতে হবে, নাহলে পরীক্ষক বুঝতে পারবে না যে কি হলো। এরপরে দেখো, এরপরে কি হচ্ছে, তাহলে Q1 আধানের সাপেক্ষে এরপরে আমি ধরলাম এখানে একটা কি আছে, এটা মূল বিন্দু আছে, ঠিক আছে, ও নাম দিলাম, ঠিক আছে, দাঁড়াও এক সেকেন্ড, ও নাম দিলাম। আমি অন্য জিনিস ইউজ করি, মার্কার ইউজ করি, তাহলে ভালো করে বোঝা যাবে, ঠিক আছে। এবার কার অভিমুখটা কোন দিকে হবে, ঠিক আছে, এটা হচ্ছে ওটা হচ্ছে অরিজিন, ও মিন্স অরিজিন। এটা মানে কার অভিমুখটা কোন দিকে হবে সেই সাপেক্ষে আমি একটা অরিজিন নিয়েছি, ঠিক আছে। এবার আমি বলবো কার অভিমুখটা কোন দিকে হবে, লব্ধি কোন দিকে হবে, ঠিক আছে, সেটা আমি দেখব এখান থেকে। তো F12 তাহলে Q1 আধানের সাপেক্ষে প্রযুক্ত বল, তাহলে Q1 আধানের সাপেক্ষে প্রযুক্ত বল হচ্ছে F12, ঠিক আছে। তাহলে এখানে আমার যদি দেখি যে এদের অভিমুখগুলো কোন দিকে হবে, এখানে ধরো R1 এদিকটা, ঠিক আছে, এদিকটা হচ্ছে R2, আর তাহলে R12 এর অভিমুখটা কোন দিকে হচ্ছে, এইদিকে। আর 21 এর অভিমুখটা কোন দিকে হচ্ছে, এদিকে। এই বিষয়গুলো ভালো করে বুঝতে হবে, ঠিক আছে, কার সাপেক্ষে কোন দিকে যাচ্ছে, ঠিক আছে, তার মাথায় ঠিক করে ভেক্টর সাইনটা দিতে হবে, না দিতে পারলেই মুশকিল, তাহলেই কিন্তু সব ইকুয়েশন গড়বড় হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমি এখান থেকে বলতে পারি, এক সেকেন্ড, আমি এখান থেকে বলতে পারি যে F12 হলো Q1 একটা আধান, ঠিক আছে, আধানের সাপেক্ষে Q2 আধানের উপর প্রযুক্ত বল। আর অনুরূপভাবে মানে একইভাবে, ঠিক আছে, F21 হলো, এটা আর বিস্তারিত লিখছি না, Q2 আধানের সাপেক্ষে, ঠিক আছে, Q1 এর ওপর প্রযুক্ত বল, ঠিক আছে। এগুলো আর বিস্তারিত তো আমি লিখছি না, কিন্তু বলে বলে তো যাচ্ছি, ডিকটেট করছি, তোমরা খাতায় লেখো। আমি যথেষ্ট সময় দিচ্ছি, আমার মানে ডিকটেশনের যে টাইমিংটা আমি ডিলে করে করে বলছি তোমাদেরকে, যাতে না অসুবিধা হয় আর তোমাদের বুঝতেও যাতে না অসুবিধা হয়, ঠিক আছে। তাহলে F1 কি হলো, F1 হলো Q1 আধানের সাপেক্ষে Q2 আধানের ওপর প্রযুক্ত বল, ঠিক আছে। আর সেই রকমভাবে অনুরূপভাবে আমি কি বলতে পারি, F21 হলো Q1 আধান এই Q2 আধানের সাপেক্ষে Q1 আধানের ওপর প্রযুক্ত বল, ঠিক আছে। এবার আমরা কি দেখব, এবার আমরা এক সেকেন্ড ইরেজ করে নিই এখানটা, নাহলে বুঝতে পারবে না। এবার আমরা এখান থেকে কি বলবো সেই জিনিসটা দেখো, এখান থেকে কি বলতে পারি, এখান থেকে আমি বলতে পারি Q1 আধানের সাপেক্ষে Q2 আধানের ওপর প্রযুক্ত বলের ভেক্টর রূপ
কিভাবে নির্ণয় করব, ঠিক আছে। Q1 আধানের সাপেক্ষে Q1 আধানের সাপেক্ষে Q2 আধানের ওপর উপর প্রযুক্ত বলের ভেক্টর রূপ নির্ণয় করব। ভেক্টর রূপ কি হবে? তাহলে প্রথমে কি দেখব, F12, ঠিক আছে। F12 সরি আমি প্রথমে মাত্রাটা দেওয়া আমার উচিত হয়নি, ঠিক আছে, দাঁড়াও। এখানে আমি কি করব, প্রথমে F12 ইকুয়াল টু, আমি আগে ইকুয়েশনটা লিখব, আগে ইকুয়েশন মেনশন করবে সব সময়। কি করবে, আগে ইকুয়েশনটা মেনশন করবে, ঠিক আছে, অবভিয়াসলি। ইকুয়েশন আমার কি আছে, F12 ইকুয়াল টু, আমি কি লিখব, 1/4 পাই এপসিলন নট ইন্টু Q1 Q2 বাই R স্কোয়ার, ঠিক আছে, ইন্টু আর ক্যাপ 12, ঠিক আছে। আর ক্যাপ 12, স্যার আর ক্যাপ 12 কি বলে যাচ্ছেন? এটা তো বুঝতেই পাচ্ছি না। আরে বাবা, এটা কিছুই নয়, এটা হচ্ছে অভিমুখ। ওই যে বোঝালাম, আর এর অভিমুখ কোন দিকে হবে, এটা হচ্ছে অভিমুখ, এটা হচ্ছে অভিমুখ। সামান্য সেই নর্মাল ফিজিক্সের যে স্কেলার ভেক্টর, আই থিঙ্ক ক্লাস 10-এও আছে হয়তো, ঠিক আছে। তো ক্লাস 10-এ তোমরা দেখেছিলে এ ভেক্টর ইকুয়াল টু এ স্কেলার ইন্টু এ ক্যাপ ইজ ইকুয়াল টু, সাপোজ এটা আমি এক্সাম্পল দিচ্ছি, ঠিক আছে, এ ভেক্টর ডিভাইডেড বাই এ স্কেলার। আমি জাস্ট এটার অভিমুখ হিসাবে নির্ণয় করা হয়। আর এন ক্যাপের যে স্টাইলটা, ঠিক আছে, এন ক্যাপ অ্যাকচুয়ালি কি, ঠিক আছে, এন ক্যাপে কি বিষয়টা, ঠিক আছে, সেখানে বিস্তারিত লেখা আছে। আমি তাও একটা এক্সাম্পলের মাধ্যমে তোমাদেরকে বললাম। এটা হচ্ছে তাহলে আর ক্যাপ 12টা হচ্ছে অভিমুখ। আর ক্যাপ 12টা যেহেতু অভিমুখ, ঠিক আছে, আমি এন ক্যাপের বিষয়টা বলে দিয়েছি তোমাকে। তাহলে এর পরের লাইনে আমি কি লিখতে পারি, or F12 vector is equal to 1/4 pi epsilon naught Q1 Q2 divided by R square into, এক সেকেন্ড এখানটা মুছে নিতে হবে, ইরেজ করে নিতে হবে, নাহলে সব ঘেঁটে ঘ হয়ে যাবে, ঠিক আছে। ব্যাপারটা বুঝতে পারবে না তোমরা, কি বুঝিয়ে যাচ্ছি সেই জিনিসটা বুঝতে হবে, ঠিক আছে। ইকুয়েশন এমন একটা জিনিস, পরিষ্কার পরিচ্ছন্ন করে না বুঝতে পারলে ভবিষ্যৎ কোনোদিনই বুঝতে পারবে না, ঠিক আছে। এই বিষয়টা মাথায় রাখতে হবে। তাহলে এখানে ওই এন ক্যাপের যে আমি বিষয়টা বলেছিলাম, এন ক্যাপ, তাহলে এখানে কি হবে, R12 ভেক্টর ডিভাইডেড বাই R12 স্কেলার, ওকে। এরপরে আমি কোথায় আসব, এক সেকেন্ড, এখান থেকে আমি তাহলে কি বলতে পারি, আমাকে ইরেজ করে নিতে দাও, কারণ কি ইকুয়েশনটা না হলে তোমরা দেখতে পাবে না, কারণ স্লাইডটা না পরিষ্কার করে নিলে তাহলে লিখবো কোথায় না হলে, তাই না। এই বিষয়টা বুঝতে হবে, তাই জন্যই সময়টা লাগছে। তো এখান থেকে আবার অর দাও, অর দিয়ে কি লিখবো, অর, ঠিক আছে, মানে এটা তাহলে আমি কি বলতে পারি, এখান থেকে F12 ভেক্টর ইকুয়াল টু 1/4 পাই এপসিলন নট, ঠিক আছে, Q1 Q2 বাই R স্কোয়ার ইন্টু R12, ঠিক আছে, ভেক্টর, তাই তো বলতে পারি। এখানে এ ভেক্টরের ক্ষেত্রে কি দেখেছিলে, এ ভেক্টর ইকুয়াল টু কি, এ স্কেলার ইন্টু
এন ক্যাপ মানে এ ক্যাপ, ওকে, এ ক্যাপ ইজ ইকুয়াল টু এ ভেক্টর ডিভাইডেড বাই এ স্কেলার, সেটা আমি এখানে প্রয়োগ করেছি অলরেডি, আর সেখান থেকে আমি ডাইরেক্টলি এটা বলতে পারি, তাই তো? ঠিক একই রকমভাবে তাহলে এটাকে আমি একটা সমীকরণে তোমরা হচ্ছে ইয়ে করো, মার্ক করো, এটাকে আমি 1 নম্বর সমীকরণ হিসাবে ধরলাম, ঠিক আছে? ঠিক অনুরূপভাবে F2 এর ক্ষেত্রে কি হবে? F2 এর ক্ষেত্রে একই রকমভাবে হবে 1/4πε0, একই সেম জিনিসই হবে, শুধু ডাইরেকশনটা অভিমুখটা চেঞ্জ যেহেতু, তাই অভিমুখটা ভেক্টর ফর্মটা লিখবো R21, এটাকে আমরা 2 নম্বর সমীকরণ হিসাবে বলবো, ঠিক আছে? একইভাবে আমরা 2 নম্বর সমীকরণ হিসাবে বলবো। এবার এর সঙ্গেই আমি কি করে দিচ্ছি, এই সঙ্গেই আমি কি করব, ক্রিয়া প্রতিক্রিয়াটি দেখিয়ে দেবো, ঠিক আছে? এর সঙ্গে আমি ক্রিয়া প্রতিক্রিয়াটা হচ্ছে রিলেশন আছে, তো এখানে আমি জাস্ট ইকুয়েশনগুলো আরেকবার লিখবো। এফ ওই একই ছবি হবে, একই সেম ডাইরেকশনে হবে, ঠিক আছে? 1/4πε0 ইন্টু Q1 Q2 ডিভাইডেড বাই R স্কোয়ার ইন্টু কি হবে বলো, R12 হবে ভেক্টর, ঠিক আছে? এটাকে 1 নম্বর সমীকরণ দিয়েছিলাম, 1 নম্বর সমীকরণ দিয়ে দাও, আর F21 1/4πε0 ইন্টু Q1 Q2 ডিভাইডেড বাই R স্কোয়ার ইন্টু R21 ভেক্টর, এটা হচ্ছে 2 নম্বর ইকুয়েশন দিয়ে দেবো, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা লব্ধিগুলো কোথায় কোথায় পুট করেছিলাম সেগুলো দেখেছিলে তো? আমি ছবিটা আরেকবার দেখিয়ে দিচ্ছি। এখানে এটা হচ্ছে অরিজিন, ঠিক আছে? এটা হচ্ছে অরিজিন, আর এইদিকে কি ছিল, এটা কার, এটা 1 2 এর, ঠিক আছে? R12 এর, ঠিক আছে? এর লব্ধি হচ্ছে R1 এদিকে, তাই না? এটা হচ্ছে লব্ধি, এটা হচ্ছে লব্ধি, ঠিক আছে? এই সরি, দিস ইজ নট এ লব্ধি, এইটার অপোজিটটা হবে। আমিও একদম জোশে বেরিয়ে যাচ্ছি ব্যাপারটা সত্যি এইভাবে ফিজিক্স পড়লে কি আর আইআইটি ক্র্যাক করতে পারবে? তো বিষয়টা আই এম জাস্ট কিডিং, ঠিক আছে? নট বি সিরিয়াস। সো এবার সিরিয়াস, তো লব্ধিটা কোন দিকে হবে? অপোজিট ডাইরেকশন, ইটস কল লব্ধি, ওকে? ডোন্ট বি কনফিউজ, কারণ আমি একটা লেখার ইয়েতে মোশনে আমি তোমাকে অপোজিটটা বলে দিয়ে চলে গেছিলাম, ঠিক আছে? কিন্তু ওইভাবে লিখলে কিন্তু আইআইটি যেই ক্র্যাক করা খুব অসম্ভব, ঠিক আছে? নো, আই এম নাথিং সিরিয়াস, আই এম জাস্ট কিডিং, ওকে? সো ডোন্ট বি কনফিউজ, I have to explain here, yeah, all about that. Please clearly and properly, হ্যাঁ, ঠিক আছে? এখানে কোনো কনফিউজ হওয়ার দরকার নেই, কারণ আমি একটা জিনিস বলতে চাইছি, প্রপারভাবে বোঝার চেষ্টা করো, যেটা তোমাকে আমি হয়তো ঘুরিয়েও দিতে পারে, ঠিক আছে? এরকম কোনো কোশ্চেন দিতে পারে যে লব্ধিটা কোন দিকে হবে, ঠিক আছে? এটা একদম যে কেউ কনফিউজ হয়ে যাবে ঠিক আছে? মোশনে থাকলে তো আমার মতো এরকম জোশ মে হোশ খো বেটা, ऐसा होगा। তো এই জিনিসটা একদমই করবে না, তো ভেবে চিন্তে পরীক্ষার হলে মাথা প্রচুর ঠান্ডা রাখতে হবে, ঠিক আছে? এটা ফিজিক্স, নট আ ড্রয়িং ক্লাস, ঠিক আছে? ড্রয়িংয়ে যে কিছু হতে পারে। তো ঠিক অপোজিটটা কি হবে, সেই অপোজিটটা আমি দেখে নেব, আর অরিজিনটা দিতে ভুলো না, ঠিক আছে? অপোজিটের ক্ষেত্রে লব্ধিটা কোন দিকে কাজ করবে? হ্যাঁ, এইটা হবে অপোজিটের ক্ষেত্রে, এটাই হবে নিশ্চিতভাবে, ঠিক আছে? এই জিনিসটা বোঝার চেষ্টা করবে। তাহলে R21
বাস, আর কিছু না। এটা তাহলে 1 নম্বর ডায়াগ্রাম থেকে তোমরা কি বুঝতে পারলে, F12 এর ক্ষেত্রে বুঝতে পারলে, এই R12 এর ক্ষেত্রে বুঝতে পারলে, আর R21 এর ক্ষেত্রে, ঠিক আছে। 2 নম্বর ডায়াগ্রাম থেকে আমি বলে দিলাম তোমাদেরকে তার অভিমুখটা। অলরেডি আমি মানে এর যখন ইকুয়েশনটা করছিলাম এসআই ইউনিটের, তখনই আমি বলে দিয়েছিলাম। তো ক্রিয়া প্রতিক্রিয়ার ক্ষেত্রেও একই রকমভাবেই এটা কাজ করবে। তাহলে এখানে আমি লব্ধি ইকুয়াল টু কী বলতে পারি, তাহলে R21 ভেক্টর ইকুয়াল টু R1 ভেক্টর প্লাস R12 ভেক্টর। এখান থেকে আমি R12 এর মান বের করব। R12 ইকুয়াল টু আমি কি বলতে পারি, R1 ভেক্টর, ঠিক আছে, R2 ভেক্টর মাইনাস R1 ভেক্টর। এটাকে 3 নম্বর সমীকরণ দিয়ে দাও, এটাকে 3 নম্বর সমীকরণ দিবে, ঠিক আছে। ভালো করে বোঝার চেষ্টা করো এখান থেকে, ঠিক আছে। কি বলতে চাইলো এই জিনিসটা বোঝার চেষ্টা করো। R12 ভেক্টর ইকুয়াল টু R2 ভেক্টর মাইনাস R1, যেহেতু এই যে R12টাকে এদিকে নিয়ে এলাম, ঠিক আছে। যেভাবে মাইনাসের পরিবর্তন করতে হয় বীজগণিতের ধারণাবলী থেকে তুমি পেয়ে যাবে, ঠিক আছে। এটা আমি নতুন করে বলার কি মানে এক্সপ্লেন করছি না এখানে অত বিস্তারিত, ঠিক আছে। আবার এগেন তুমি কি বলতে পারো, R2 এর ক্ষেত্রে কি বলতে পারো, আমি ডাইরেক্ট একদম লিখছি, আর ইকুয়েশন এখানে পুট করছি না, ঠিক আছে। এখানে আমি শুধু জাস্ট বলে দিচ্ছি R1 এর ক্ষেত্রে আমি আর বিস্তারিত কোনো ইয়েতে যাচ্ছি না, কারণ একইভাবেই হবে, এটাও R2 হবে, ঠিক আছে। আর অর, এটা অর দিতে হবে, হ্যাঁ, আমি বুঝতে পারবো না পরীক্ষক, অর বা আবার কি এবং যেভাবে লেখার চেষ্টা করবে সবই হবে, ঠিক আছে। কিন্তু তোমাকে বোঝাতে হবে, ওইভাবে হবে না। বা এই সাইনটাও দিতে পারো, এই যে এই সাইনটা, এটাকেও অর বলে, ঠিক আছে। তো আমি ডাইরেক্টলি লিখছি, এখানে মাইনাস কমন নিয়ে নেবো, প্লাস মাইনাস করে দেখবে এধার ওধার করে, ঠিক আছে। তো R2 ভেক্টর মাইনাস R1 ভেক্টর, ঠিক আছে। এখান থেকে আমরা কি বলতে পারি, তাহলে অর R21 ভেক্টর ইকুয়াল টু, এটা কি বলতে পারি, এই ইকুয়েশনটার সঙ্গে মিল পাচ্ছ, এটা কার সঙ্গে মিল পাচ্ছ বলো তো, R12 এর সঙ্গে মিল পাচ্ছ, তাহলে R12 মাইনাস R12 বলতে পারো, ঠিক আছে। অবভিয়াসলি বলতে পারি স্যার, আমরা বুঝে গেছি আপনি কি বলতে চাইছেন, তাই না। তো অবভিয়াসলি এখান থেকে বলতে পারো। দাঁড়াও একটু পরিষ্কার করে নিই এখানটায় ওপরটায়, তারপরে আমরা নেক্সট লাইনে আসব যে কি হলো ব্যাপারটা। ওয়েট, আর পরীক্ষার সময় এত হিজি বিজবিজ করে লিখবে না, পরীক্ষার সময় একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে লেখার চেষ্টা করবে। কোনো জিনিসকে বোঝানো, এক্সপ্লেন করছো এটা, ঠিক আছে, কোনো জিনিসকে এক্সপ্লেন করছো একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে। আমি এত যে এখানে লিখে লিখে ডিকটেট করে চলে যাচ্ছি মুখে, কিন্তু লিখে লিখে তোমাকে করতে হবে, ঠিক আছে। 1 নম্বর 2 নম্বর সমীকরণে মান বসিয়া পাই বা এরকম যেরকম একদম যুক্তিকর কথাবার্তা বলে তোমাকে লিখে লিখে যেতে হবে, ঠিক আছে। আর এখানে এই যে বিষয়টা আমি ডাইরেক্ট লিখে দিলাম, এই যে এখানে বিষয়টা আমি ডাইরেক্ট লিখে দিলাম R12, এখানে কিন্তু যেহেতু দিয়ে তোমাকে ওই সমীকরণটি লিখতে হবে, এই যে এই সমীকরণটা লিখতে হবে যেহেতু দিয়ে, ওকে। তো এগুলো আমি দেখাচ্ছি না, এখানে ব্র্যাকেট সাইন দিবে, এখানে সাইডে দিবে, এখানে যেহেতু লিখবে কোথা থেকে পেয়েছো, হ্যাঁ, এই বিষয়টা তোমরা বলবে, নাহলে এখানে ডাইরেক্ট তুমি লিখতে পারো না কখনোই, ওকে। এই জিনিসগুলো মাথায় রাখার চেষ্টা করবে। তাহলে এখান থেকে আমরা কি বললাম যে R12 ভেক্টর ইকুয়াল টু মাইনাস R21 ভেক্টর ইকুয়াল টু মাইনাস R12 ভেক্টর, ওকে। ইটস ফাইন, ইটস ক্লিয়ার, ঠিক আছে। যেহেতু দিয়ে লিখতে বললাম যে কোথা থেকে ইকুয়েশনটা এসছে সেটা ভালো করে বোঝার চেষ্টা করবে। আর এরপরে আমি কি বলবো, তাহলে মাইনাসটা R12 ভেক্টর ইকুয়াল টু মাইনাস আর, এই প্রমাণটা কিন্তু মাঝে মধ্যেই পড়ে পরীক্ষায়, এইচএস এর পরীক্ষায়,
তোমরা যে কোনো স্কুলের শিক্ষক মহাশয়দেরকে জিজ্ঞাসা করো, ফিজিক্সের ভালো শিক্ষক মহাশয় যারা আছেন, ঠিক আছে, ওনাদেরকে জিজ্ঞাসা করবে যে এই রকম টাইপের ইকুয়েশন কিন্তু পরীক্ষায়, এইচএস পরীক্ষায় মাঝে মধ্যেই দিয়ে থাকে, ঠিক আছে। এটাকে 4 নম্বর সমীকরণ দিয়ে দাও, ঠিক আছে, কোথা থেকে এসছে এই বিষয়টা বুঝতে পারলে। এবার কি হবে, এবার কি করব, আমরা জাস্ট এই সব জিনিসগুলো যে পেলাম সেটাকে মান পুট করব। কোথায় পুট করব? 1 নম্বর সমীকরণে 4 নম্বরে মানটাকে পুট করে দেবো, ঠিক আছে। তাহলে আমার কিন্তু প্রুফ চলে আসবে। ওকে, তার জন্য একটু ক্লিয়ার করতে হবে। খাতা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে বলেছি না, খাতার মধ্যে হিজিবিজ করবে না, ওখানে মাকড়সার মতো, আর কেউ বুঝতে পারবে না, কোনো নাম্বারই পাবে না, ঠিক আছে। আর আমার ভিডিওটা ভালো লাগছে তো, যদি না ভালো লাগে তাহলে স্কিপ করে দিতে পারো, আর যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে, এমনি চলে যেও না, ঠিক আছে, তাহলে সেটা আমার ভালো লাগবে না। যাই হোক, আর স্টাডিয়ার গ্রুপের অ্যাপগুলো ডাউনলোড করতে থাকো, ঠিক আছে। এখানে আমার মতো আরও এক্সপিরিয়েন্স টিচারদের ভিডিওস তোমরা দেখতে পাবে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ, ঠিক আছে। এখানে রেফারেন্স টিচারও আছে, একটা সাবজেক্টের পিছনে রেফারেন্স টিচার রাখা হয়েছে। তোমার যে কন্টেন্ট ভালো লাগবে, যত সোজাভাবে দেখতে চাও, এখানে ততটাই সোজাভাবে এক্সপ্লেন করা হয়েছে, সেই ভিডিওগুলো অবশ্যই দেখবে, স্কিপ করবে না, কোনো ভিডিওকে স্কিপ করে দেখে চলে যাব, ঠিক আছে। এই মানসিকতাটা রেখো না, পুরো কন্টেন্টটাকে দেখো, তবেই তুমি বুঝতে পারবে, বেটার এক্সপিরিয়েন্স গেইন করতে পারবে, তারপরেই না আইআইটি আর যেই আর হচ্ছে নিট লাগাতে পারবে, তাই না। একটু মেহনত করো, ওই যে কথায় আছে না, কষ্ট করলে কেষ্ট পাওয়া যায়। অবভিয়াসলি কষ্ট যদি না করো, তুমি লাইফে স্ট্রাগল যদি না করো, তুমি বড় হতে পারবে না, এটা হচ্ছে ফ্যাক্ট, দিস ইজ দ্য রিয়েল থিং, ঠিক আছে। ডোন্ট বি কনফিউজ, কোনো জিনিসে কনফিউজ হবে না, আর পুরো বিষয়টাকে ভালো করে মনে রাখার চেষ্টা করবে, কিভাবে স্যার বোঝাচ্ছে সেই বিষয়টাকে ধরার চেষ্টা করো, ঠিক আছে। অর্থাৎ এখানে আর বেশি কোনো কথা না বাড়িয়ে আমি সরাসরি এখানে সমীকরণে মান পুট করে দেবো। কোন কোন মান পুট করবো, এই যে বললাম 3 নম্বর 4 নম্বর আমরা সমীকরণ বার করলাম, ঠিক আছে। এখানে বলে দেবো 1 নম্বর সমীকরণে, ঠিক আছে, 4 নম্বর সমীকরণে মান পুট করে পাই। মান পুট বা বসিয়ে পাই। F12 ভেক্টর ইকুয়াল টু, ইকুয়েশনটা লিখবে 1/4 পাই এপসিলন নট, ঠিক আছে, পাইটা বোঝা যাচ্ছে না, ঠিক আছে। Q1 Q2 ডিভাইডেড বাই R12 এর হোল কিউব, আমি ডাইরেক্ট লিখছি এখানে, ঠিক আছে। তোমরা ব্যাপারটা বুঝিয়ে হচ্ছে এ করবে, হ্যাঁ। পরে আমি এখানে ডাইরেক্ট লিখছি, এখানে মাইনাস পুট করে দেবে মানটা, তাহলে হলো। এখান থেকে কি লিখতে পারি আমরা, এখান থেকে আমরা কি লিখতে পারি, F12 ভেক্টর, মানে যেহেতু, মানে আমরা কি দেখেছি যে যেহেতু আমরা শুধু এটা এটা কেন এইভাবে লিখছি, যে আমরা এখানে মাইনাস ডিনোট করব না, আমরা এখানে যেহেতু এরা দুটোই হচ্ছে স্কেলার রাশি, তো স্কেলার রাশির ক্ষেত্রে আমরা শুধু মানটুকু নেব, ঠিক আছে। এখানে মাইনাস প্লাসের আমরা ওই বিষয়টা দেখব না, ঠিক আছে। তো আমি এখানে লিখে দিচ্ছি যেহেতু করে, নাহলে তোমরা কনফিউজ হয়ে যাবে, যেহেতু কোনো বিষয়কে এক্সপ্লেন করছি, তাই একটু ভালো করেই করে দিই, ঠিক আছে। তো যেহেতু আমরা এটা বলতে পারি, আর দুটোই কিন্তু স্কেলার রাশি, এটাও লিখে দিচ্ছি, স্কেলার রাশি, ঠিক আছে। এটা কিন্তু ভুলবে না কখনোই, ঠিক আছে, দুটোই কিন্তু স্কেলার রাশি, আর স্কেলার রাশির ক্ষেত্রেই তাহলে আমি এখান থেকে F12 এর মান এখানটা আর লেখা যাবে না, ওইটা আমাকে ইরেজ করতে হবে, ইরেজ করতে হবে। তাহলে এবার দেখো, যেহেতু R12 ইকুয়াল টু R21 আমরা বলছি, তাহলে অর F12 ভেক্টর ইকুয়াল টু
1/4 pi epsilon naught ইন্টু Q1 Q2 ডিভাইডেড বাই, ঠিক আছে, আর 21 এর হোল কিউ ইন্টু কি বলতে পারি আর 21 শুধু। ওকে, এখানে কোনো মাইনাস, ওই যে বললাম শুধু আমরা মানটুকু নিচ্ছি, তাহলে এখান থেকে ডাইরেক্ট আমি এটা কি বলতে পারি F21। এটা হচ্ছে আমরা প্রমাণ করে ফেললাম কি F12 ভেক্টর ইকুয়াল টু F21 ভেক্টর। এটা আমরা প্রমাণ করে ফেললাম, পাশে লিখে দিবে প্রুভড। ওকে, এই প্রমাণটি কিন্তু বারবার আসে হ্যাঁ পরীক্ষায়, হ্যাঁ, তো এই জিনিসটা ভালো করে বোঝার চেষ্টা করবে। আর এই যে আর একটা জিনিস আমি স্কিপ করে গেছি হয়তো, এটা 2 নম্বর সমীকরণে মান বসিয়ে পাই, ঠিক আছে, 2 নং সমীকরণে মানটা বসালে এটা চলে আসছে, ঠিক আছে। তো এই জিনিসটা মাথায় একদম গেঁথে নেবে যে কিভাবে হচ্ছে, কিভাবে বিষয়টা হলো। তো এটা আজকে আমাদের টপিকের মধ্যে ছিল যে আজকে আমরা কি করলাম, কি কি বিষয়গুলো দেখলাম, ঠিক আছে, সেইগুলো ভালো করে বাড়িতে কি করবে, অভ্যাস করবে। বাড়িতে অভ্যাস না, এগুলো তো ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন, এগুলোকে ভালো করে প্র্যাকটিস করতে হয়, ঠিক আছে। যদি না প্র্যাকটিস করি তাহলে আমি ভুলে যাব। এই যে প্রুফগুলো করছি, ঠিক আছে, এগুলো থেকে বিশেষ যদি অঙ্ক পড়ে বা বিশেষ কোনো অঙ্ক দেওয়া হলো, ঠিক আছে, কোন দিকে যে ভেক্টর ফর্ম, কোন দিকে অভিমুখ, কোন দিকে লব্ধি কাজ করছে, আমি কোনোটাই বলতে পারবো না। তো এই বিষয়গুলোকে ভালো করে মাথায় ঢুকিয়ে রাখবে, ঠিক আছে। আজকে একক আদানের ক্ষেত্রে মানে স্থিরতড়িৎ একক বের করার পদ্ধতি দেখালাম, ঠিক আছে। তারপর কি দেখালাম, হচ্ছে কুলম্বের সূত্রের ভেক্টর রূপ দেখালাম, সেখান থেকে ক্রিয়া প্রতিক্রিয়ার যে একটা ফাংশনালিটি আছে সেটাও আমি দেখিয়ে দিলাম, ঠিক আছে। এটাই আজকের মতো এ পর্যন্তই। বেশি ভিডিওটাকে আর লেন্দি করছি না, কারণ কি একটা কন্টেন্টের মধ্যে তোমাদেরকে ছোট ছোট করে আমি বিষয়গুলো বোঝানোর চেষ্টা করছি, যে ছোট ছোট করে কোনো বিষয়ে দেখালে কি হবে, তুমি বিষয়টা এক্সপ্লেন যে করে যাচ্ছি তোমার তবে মাথায় থাকবে। একদিনে তো আমি চ্যাপ্টার শেষ করে দিতেই পারি, তাই না, একদিনে আমি চ্যাপ্টার শেষ করে দিতেই পারি, কিন্তু আমি ছোট ছোট করে বোঝাচ্ছি কারণ এরপরে আমি প্রচুর ম্যাথ নিয়ে আসবো তোমাদের সামনে, সেইগুলোকে তোমাদেরকে সলিউশন করতে হবে নিজেদেরকে, ঠিক আছে। আমার লাইভ ক্লাসও হবে, সেইগুলো দেখার চেষ্টা করবে, লাইভ ক্লাসে কমেন্ট করবে। ইভেন আমার ভিডিও কন্টেন্টের নিচে তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলবে না, সাবস্ক্রাইব আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবে। তো হ্যাভ আ গুড টাইম, বেস্ট অফ লাক ফর ইয়োর ফিউচার। ওকে, থ্যাংক ইউ সো মাচ।